ট্যুরের তৃতীয় দিন, কিন্তু ক্রুজে আজকে আমাদের দ্বিতীয় দিন। ভোর 5টার সময় গাড়ি ছেড়ে দিল আবু সিম্বেলের উদ্দেশ্যে। আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এরপরে একটু যেই আলো ফুটলো আমরা নামলাম একটি স্পটে। আমরা 15 মিনিটের জন্য নেমেছি, 15 মিনিটের জন্য এখন কফি খাওয়ার টাইম দিয়েছে। 5টা পেলাম, 5টাই তো পেলাম। এখানে 15 মিনিটের জন্য বাসটা দাঁড়ালো। দেখতেই পাচ্ছেন জায়গাটা কেমন, চারিদিকে শুধু বালি আর বালি। এর মধ্যেই কিন্তু আমরা কফি মগ হাতে ছুটলাম সূর্যোদয় দেখতে। অসাধারণ অসাধারণ, মানে চারিদিকে শুধু বালি আর বালি, পুরো ফাঁকা জায়গার কোনো গাছের তো কোনো প্রশ্নই নেই। চারিদিকে শুধু মরুভূমির এই বালি দেখে দেখে না, মানে আর তার মধ্যে সূর্যোদয়, আমার ভাষা নেই বলার যে কি অপূর্ব এই দৃশ্য। মানে মুগ্ধ হয়ে আমরা এটা দেখলাম এবং কিছুক্ষণের জন্য যেন আমরা একদম বিহ্বল হয়ে গিয়েছিলাম এই দৃশ্য দেখে। তারপর আমরা আবার আমাদের বাসে উঠে পড়লাম, উঠে আবার আবু সিম্বেলের দিকে এবার রওনা হব। আমাদের সঙ্গে কিন্তু খাবার দাবার সব ভোর রাত্রেই কিন্তু দিয়ে দিয়েছিল। প্রত্যেকের হাতে সকালবেলা কফিও দিয়েছিল আর ক্রুজ থেকে, এবং যথেষ্ট পরিমাণে প্রত্যেকে একটা করে খাবার প্যাকেটও দিয়ে দেওয়া হলো। আমরা কিন্তু এখনও আসোয়ানেই আছি, আমাদের ক্রুজ কিন্তু এখনও এক জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে আবু সিম্বেল দেখে ক্রুজে উঠব, তারপর যথাসম্ভব আজকে ক্রুজ ছাড়বে লাক্সরের দিকে। বিকেলের দিকে নিশ্চয়ই অন্য কোনো জায়গায় দাঁড়াবে, দেখি এখন। আমরা আবু সিম্বেল টেম্পল দেখে দুপুরের মধ্যে নিশ্চয়ই ব্যাক করব, তারপরে কি হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। একটা ক্যাফেটেরিয়া দেখে আমরা বসবো, আগে খাওয়া দাওয়া সারবো। এখন আমরা কিন্তু যাচ্ছি সেই উদ্দেশ্যেই, সবার হাতে একটা করে খাবারের প্যাকেট ঝুলছে। আজকের এন্ট্রি ফি ছিল 500। ভালোই লাগছে জিনিসপত্র দেখতে দেখতে, আর এরা ইন্ডিয়ানদের কিন্তু মানে ভীষণ ভীষণ রেসপেক্ট করছে। আরে এইটা কিনে আবার বাঁধাতে হবে, করে ওয়ালে লাগাতে হবে, এছাড়া এটা কি কাজে লাগবে? এইটা হ্যাঁ এইখানেই ব্যবহার করা যাবে, এরপরে আর করা যাবে না। ভালোই দরদাম এখানে করতে হয়, কিছু কিনতে গেলে অনেকবার যাচাই করতে হয়। শেষমেশ পৌঁছে গেলাম খাবারের জায়গায়, এবার খেয়ে নেই আমরা। আমাদের ক্রুজ থেকে সকালবেলা ভোরবেলা কফি দিয়েছি, কিন্তু আমরা খাইনি, বেরিয়ে গেছি। ব্রেকফাস্টটা হাতে তুলে দিয়েছি, আমরা নিয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট। এটা ক্যাফেটেরিয়ায় এসেছি, বাস থেকে নেমে এখন আমরা খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট করে। আমি বলছি যেটা যা খাবেন করে নিয়ে কনসাইজ করে নিতে হবে, মানে এতগুলো প্যাকেট করার দরকার নেই। ছোট ছোট এগুলো যেমন একটা, এগুলো কি কেউ কি খাবে? হ্যাঁ, এই যেগুলো হবে না একটা প্যাকেটের মধ্যে এত খাবার কল্পনা করা যায় না, প্রচুর খাবার দিয়ে দিয়েছে। মুশকিল, গাইডও ক্যারি করতে পারবে, মানে তোমার গাড়িতে রাখাও যাবে না, গাড়িতে তো গাইডের হাতে দিয়ে দেবো। এবার হাঁটা শুরু হলো আমাদের টেম্পল দেখতে যাওয়ার জন্য। অনেকটা কিন্তু রাস্তা, আর প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ, কিন্তু প্রচণ্ড খাড়াই ঢাল রাস্তা। এতটা রাস্তায় হেঁটে যেয়ে কিন্তু টেম্পলে পৌঁছাতে হবে। এই আমার ল্যাংড়া পায়ে কিন্তু আমি পৌঁছে গেছি, লাঠি নিয়ে আস্তে 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 করে হেঁটে 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 পৌঁছে গেছি। তারপরেও কিন্তু এই রকম রাস্তা। তবে আমি এত বিখ্যাত বিখ্যাত লোকের সমস্ত ইউটিউবে ভিডিও দেখেছি, কেউ বলেনি কিন্তু যে এখানে ব্যাটারির গাড়ি চলে, এবং ব্যাটারির গাড়ি করেই কিন্তু একদম মন্দির চত্বরে আসতে পারে। এই যে সাইড দিয়ে পুরো পাকা রাস্তা রয়েছে, একদম এন্ট্রি থেকে পুরো সাইড থেকে এরকম পাকা রাস্তা রয়েছে। এই নদীর হ্যাঁ ব্যাটারি কারে সবাই তো আসছে না দেখছি। না ও তো একসাথে বর্দি দেবে। বর্দির সঙ্গে এসে তো চিন্তা করছো কেন, সব এলি বর্দি দিয়ে দেবেন। উনি ছিলেন আমাদের গাইড, কিন্তু উনি আমাদের সঙ্গে একটুও হাঁটেননি। মেন রাস্তাটা কিন্তু ভালো, এটা হচ্ছে শর্টকাট। এরকম ওপরে উঠতে হচ্ছে, উঠে আবার নামতে হচ্ছে, এটা হচ্ছে শর্টকাট। কিন্তু ব্যাটারির গাড়িগুলো যাচ্ছে ঘুরে পুরো নদীর পাশ থেকে। আবু সিম্বেল সুদানের সীমান্তের কাছে অবস্থিত।
দুটো যমজ মন্দির, পাশাপাশি দুটো মন্দির। আর ফারাও আর রামেসিসের দ্বিতীয় 19তম রাজবংশের রাজত্বকালে কি পাহাড়ের ঢালে এই মন্দির কিন্তু খোদাই করা হয়েছিল। 1968 সালে যখন আসওয়ানবাদ তৈরি হলো এবং সেই লেক যে নাসের আছে বলছে যে এতে এই কমপ্লেক্সটা ডুবে যেতে পারত, সেই কারণেই কিন্তু সম্পূর্ণরূপে এক উঁচু জায়গায় এই টেম্পল স্থানান্তরিত করা হয়েছিল। দ্বিতীয় রামেসিস মিশর এবং নুবিয়াদের নিয়ে একটা বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছিল। সোনা এবং অন্যান্য মূল্যবান যে বাণিজ্যিক পণ্য তার প্রধান উৎস হিসাবে কিন্তু এই নুবিয়া মিশরীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই তিনি তখন ভাবলেন যে এই নুবিয়ানদের উপর মিশরের শক্তির প্রভাবটা ফেলতে হবে। তার জন্যই ওই নুবিয়ার জনগণকে মিশরীয় করার জন্য সে বেশ কয়েকটা বিশাল বিশাল মন্দির তৈরি করেছিল এবং সেই ফলস্বরূপই কিন্তু এই দুটো মন্দিরও সেটা কল্পনা করা হয়। এবার মন্দিরের কাছাকাছি চলে এসেছি, বেশ খানিকটা পথ আসলাম। দুটো মন্দির কিন্তু পাশাপাশি আছে। গ্রেট টেম্পল যা নিজেই রামসিস দ্বিতীয়কে উৎসর্গকৃত করেছিল এবং ছোট টেম্পল যে তার প্রধান স্ত্রী রানী নেফারতারির নামে উৎসর্গ করেছিল। এই মন্দির নির্মাণের কাজ প্রায় 20 বছর ধরে চলে। ওহ, কি অসাধারণ! মানে দূর থেকে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, এবার সামনে যেয়ে কী করব জানি না। এই খোঁড়া পায়ে গুটি গুটি পায়ে কিন্তু আমি শেষ পর্যন্ত এই মন্দিরের কাছে পৌঁছলাম। এই টেম্পল নিয়ে অফুরন্ত গল্প আছে। ব্রিটিশ রাজনীতিবিদ এবং অভিযাত্রী উইলিয়াম জন বেঙ্কেস তারা কিন্তু এই টেম্পলে ঢুকতেই পারেননি। তার রাস্তায় গ্রেট টেম্পলের প্রবেশ পথই কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যা বালির নিচে চাপা পড়েছিল। তারপরে উদ্ধার হয়েছে। এর অনেক অনেক বড় ঘটনা। যাই হোক, আমার চোখে যে সামান্য দৃষ্টিতে আমি মন্দিরটা দেখছি, যতটুকু বুঝতে পারছি সেটুকুই আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। সামনে 4টি মূর্তি রয়েছে, প্রায় 20 মিটার লম্বা। এগুলো কিন্তু পুরো প্রবেশদ্বারে রয়েছে 4টে মূর্তি। আর এই মূর্তিগুলো কিন্তু ফারাও রামেসিসের। আবু সিম্বেলের এই এলাকাটা কিন্তু কেউ কেউ বলেন নুবিয়ান মনুমেন্টস এই নামেও কিন্তু খ্যাত জায়গাটি। চারিদিকের দৃশ্য কিন্তু ভীষণ মনোরম। এই রাস্তা ধরে সবাই কিন্তু এগিয়ে চলছে টেম্পলের দিকে। আবার বেরোবার জন্যও কিন্তু পুরো ঘুরে গেছে রাস্তাটা। টেম্পলটা ঠিক মাঝখানে একটা বালিয়াড়ি টাইপের একটা পাথরের পাহাড়, তার উপরে এই টেম্পলটাকে প্রতিস্থাপন করা হয়েছে। এইভাবে ঘুরে গেছে রাস্তাটা। প্রচণ্ড রোদের তাপ, তেমনি হাওয়া, এখানে ভীষণ হাওয়া। ফলে এই রোদ থেকে উদ্ধার পাওয়ার জন্য টুপিটাও মাথায় রাখা যাচ্ছে না। সিম্বেল মন্দির এলাকায় কিন্তু আরও দুটো মন্দির রয়েছে যা হাথর আর নেফারতারি নামে বিখ্যাত। রামেসিসের এই বৃহত্তর মন্দির থেকে 100 মিটার উত্তর পূর্ব দিকে ওই মন্দির দুটো অবস্থিত রয়েছে। এর ইতিহাস যেমন বলে শেষ করা যাবে না, তেমনি ক্যামেরাতে বা মোবাইলে এই দৃশ্যকে বন্দি করা যাবে না। নিজেদের এসে দেখতে হবে, তবেই এর উপলব্ধি নিজেরা অনুভব করতে। বালিতে চাপা পড়ে যাওয়া মন্দির, তাকে পুনরুদ্ধার করা এবং এখানে এসে নতুন করে প্রতিস্থাপন করা, তার পিছনে যে কত অবদান সেইগুলো নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। চলুন আমরা এবার মন্দিরের ভেতরে যাই, একটু দেখি সেখানকার রূপটা কেমন। আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা সেটা জানতে পারেন। আমার ক্ষমতা মতো, সাধ্যমতো আমি যেমন পারছি তেমনি ছবি তুলেছি এবং আপনাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।
রাস্তা দিয়ে ওরা এই টেম্পেল দুটো ঘুরিয়ে ওই দূরে পিছনে রাস্তা আছে, ওই পাশ থেকে কিন্তু ওরা এক্সিট করিয়ে দেয়। ওই যে আসতে কোনো সমস্যা নেই, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, সাথে হুইল চেয়ারও নিয়ে এসেছিলাম, হঠাৎ করে আমার পায়ের প্রবলেম শুরু হয়েছিল তার জন্য, কিন্তু কোনো অসুবিধা হয়নি। যদিও আমি ব্যাটারি গাড়িতে উঠলাম না, হেঁটে হেঁটে এই পর্যন্ত উঠে এসেছি। আমি আমার গ্রুপকে ছেড়ে একা একা আস্তে আস্তে এগিয়ে এসেছি। সবাইকে বললাম এত টাকা খরচ করে তোমরা ঘুরতে এসছো, তোমরা এগিয়ে যাও, তোমরা দেখো টেম্পেলগুলো। ওরা দেখছে, একটা শেষ করে আর একটা দেখছে। আমি অত ডিটেলসে সত্যি দেখিনি, কিন্তু কভার করেছি পুরোটা। আবার ওদের একটু আগেই আমি বেরিয়ে এসেছি, কারণ এখন তো সমস্ত ওয়েবসাইটে ছবি দিতে হবে, সেই কারণে সবাই একটু ছবি তুলতেও ব্যস্ত আছে। আর একটা জায়গায় মনে হয় যেন অজস্রবার ছবি তুলি, এত মুগ্ধকর মনোমুগ্ধকর পরিবেশ আর এত সুন্দর দেখার জায়গা, ফলে ধৈর্য থাকছে না, মনে হচ্ছে আর একটা তুলি, কিছু একটা মিস হয়ে যাচ্ছে, আরও ভিডিও করি, আরও তুলি। চোখে না দেখলে এর অনুভূতি আসবে না, অপূর্ব। এপাশে নীল নদী। No Australian historical points on that timeline. প্রচুর কষ্ট করছি। আমার ব্লগগুলোতে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, জানতে চাইলে আমি যতটা জানি অবশ্যই সহযোগিতা করব। আমি অনেক ইনফরমেশন পাইনি, ফলে একটা হুইল চেয়ার ক্যারি করে কিন্তু আমি পুরো মিশর ট্রিপটা করছি। যখন ট্যুরটা আমার ফাইনাল হয়ে গিয়েছিল, তখন আমার পায়ের কোনো প্রবলেম ছিল না, আমি ভালো ঘুরছিলাম। হঠাৎ করে আমার ভীষণ পায়ের সমস্যা দেখা দেয়, আমি ভেবেছিলাম ট্রিপটা করতে পারবো না। আমার গ্রুপ আমাকে ছাড়েনি, যেহেতু পুরো ট্যুরটাই আমি পরিকল্পনা করেছি, পুরো রুটটা আমি সাজিয়েছি, সমস্ত অ্যারেঞ্জ আমি করেছি, সেই কারণে কেউ আমাকে ছাড়লো না, আমাকে আসতেই হলো। এখনও পর্যন্ত কিন্তু আমি ঘুরছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমার পায়ের অবস্থা কিন্তু মারাত্মক খারাপ, তবু কিন্তু ঘোরা যাচ্ছে। আর এই ইনফরমেশানগুলো যদি আমি পেতাম, তাহলে অন্ততপক্ষে হুইল চেয়ারটা ক্যারি করে আনতাম না। হুইল চেয়ার এনে ভীষণ প্রবলেম হলো। আরবিয়া এয়ারলাইন সে কী করলো, শারজাতে হুইল চেয়ারটা আমার চেকিং লাগেজে তোলেই নিয়ে ওখানে ফেলে রেখেছে। ফলে আমাকে হোটেলে চলে যেয়ে, আমি গিজাতে হোটেলে যেয়ে সেই দিন সন্ধ্যাবেলা আবার এয়ারপোর্টে এসেছি। পরের ফ্লাইটে ওরা পাঠিয়েছে। ওদের মিসম্যানেজমেন্টের জন্য কিন্তু আমার তো খুবই সমস্যা হয়েছে, কারণ চেয়ারটা তো আমাকে নিয়ে যেতে হবে, ফিরতে হবে চেয়ারটা নিয়ে। চেয়ারটা ইউজ করলাম না। এয়ারপোর্ট থেকে তো চেয়ার পেয়েছিলাম, হুইল চেয়ার, কারণ আমার অ্যাপ্লাই করা ছিল। একটা এয়ারপোর্টে প্রচুর হাঁটতে হচ্ছে, প্রচুর। সেখানে তো সাপোর্ট আছেই হুইল চেয়ারের, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। আর নিজস্ব হুইল চেয়ারটা এখানে এত খরচ করে, এত ক্যারি করে না আনলেই চলতো, যদি ঠিকঠাক ইনফরমেশনগুলো পেতাম। আমি প্রচুর ইউটিউব ঘেটেছি, প্রচুর। এমনকি যারা কিছুদিন আগে ঘুরে গেছে, তাদের কাছেও আমি কল করে জানতে চেয়েছি, তারা এই ইনফরমেশানগুলো আমাকে কিন্তু দেয়নি। আমার এর জন্য খুব খারাপ লেগেছে। এর আগেও আমি যখন কোরং আইল্যান্ড ঘুরেছি কম্বোডিয়া যেয়ে, সেখানেও আমি অনেক ইনফরমেশান পাইনি। যেয়ে দেখলাম যা ইউটিউবগুলোতে বলছে, এবং বিখ্যাত মানুষের ইউটিউব রয়েছে, তার থেকে যারা প্রফেশনাল ইউটিউবার নয়, তাদেরটা দেখছি অনেক বেশি ভালো ইনফরমেশান। ফলে সেখানেও আমার অসুবিধা হয়েছিল। যে ওকে, দেখা হবে আপনাদের সঙ্গে। আমার ভিডিওগুলো আমি পরপর ইউটিউবে দেবো, অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।